ধনে ভিজিয়ে দিয়েছিলাম। এগুলো ওই ফাঁকা টব আছে, টবের মধ্যে ছড়িয়ে দেবো। গুড মর্নিং, আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে ভালো আছে বন্ধুরা, আমরাও বেশ আছি। এখন সকালবেলা উঠলাম, উঠে আয়ুষ্মানের টিফিন রেডি করছি। রাত্রে অনেক রাতে শুয়েছি জানো তো। দেখো কিচেন টিচেন ক্লিন করে সমস্ত রান্নাঘর মুছে পরিষ্কার করে, আর এখানে না কিছু কালকের ধনে ভিজিয়ে দিয়েছিলাম। এগুলো ওই ফাঁকা টব আছে, টবের মধ্যে ছড়িয়ে দেবো। সারা রাত ভেজানো ছিল, তো এখন ঝটাপট করে না টিফিন বানাবো। আয়ুষ্মানকে একটু পরোটা বানিয়ে দেবো, আর এই পরোটা নিয়ে যাবে। ও বলে যে টমেটো সস দিয়ে দেবে, এবার টমেটো সস দিয়ে তো দেওয়া যায় না, শুধু একটু পনির বানিয়েছি কালকের রাতে, এই পনির দিয়ে দেবো। আর টমেটো সসের একটা ছোট্ট স্যাশে কেটে দিয়ে দেবো। কোথায় যেন রেখেছিলাম স্যাশেগুলো, মনে করতে পারছি না তো। একটা বক্সের মধ্যে রেখেছিলাম। ওই তো ছোটো ছোটো স্যাশেগুলো কেনা থাকলে খুব সুবিধা। জানো তো, আমি দেখলাম আমরা যদি সকাল থেকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ঘরের কাজগুলো সামলাই না, কোনো কাজটাই আর তোমার বাকি থাকে না, বা তোমার একটা টেনশন হবে না যে টাইমের মধ্যে আমি খাবারটা রেডি করতে পারবো কি না, বা টাইমের মধ্যে আমি সব কিছু সামলে উঠতে পারবো কি না। কারোর হেল্পিং হ্যান্ড থাকলে আলাদা কথা, কিন্তু যদি না থাকে, যখন সব কাজটা নিজেকে করতে হয়, অনেকেরই ভালো লাগে, সব কাজটা নিজের করতে ভালো লাগে, যেমন আমার ভালো লাগে। কিন্তু আমরা টাইমে কুলিয়ে উঠতে পারি না। আফটার অল সবার হাতেই তো 24 ঘন্টা, তার মধ্যে সবটা সামলাতে হয়। আবার দেখো, আমরা এখনকার জেনারেশনের মানুষজন, আমরা কিন্তু সারাদিন কিচেনের মধ্যে থাকার জন্য তৈরি হইনি। আমাদের বাইরের জগৎটাও আছে, বাইরের জগৎটাও আমাদের টানে। কখনো শপিং করতে যেতে ইচ্ছে করে, কখনো বন্ধুবান্ধবদের সঙ্গে একটু টাইম পাস করতে ইচ্ছে করে, কখনো নিজেদের জন্য একটু টাইম বের করে নিজেদের যে ভালোবাসাগুলো আছে বা ভালো লাগাগুলো আছে সেগুলোকেও একটু দেখতে ইচ্ছে করে। তো সেই জন্য আমরা যদি একটু সিস্টেমেটিক্যালি কাজ করি, তাহলে না সবটা ভালো থাকে, হেলদি খাবার দাবারও খাওয়া যায় ঘরের। তারপর তুমি যখন বাইরে থেকে আসছো, তোমার ঘরের পরিবেশটাও ভালো লাগবে, কারণ এই জায়গাটা তোমার, এই জগৎটা তোমার। তো সেই জন্য একটু সিস্টেমে কাজ করা, সকাল সকাল একটু ঘুম থেকে ওঠা, খুব তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাওয়া। যদিও আমরা বলাটা এখন অনেক সহজ যে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে, কিন্তু যদি করতে পারি অন্তত রাত 12টার মধ্যে যদি শুয়ে পড়তে পারি, যাদের আমাদের একটু লেট হয় আরও, তো তাদের জন্য অনেকটা হেল্প হবে। যাই হোক, আজকের সকালবেলা টিফিনে কি দেবো আমি না কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজে একটু আটা ময়দা মাখা ছিলই পরোটার জন্যই। তোমরা তো জানোই আমার ঘরে হচ্ছে সবাই পরোটা লাভার। তো অল্প অল্প তেলে আমরা যে কোনো স্টাফিং পরোটা বলো, বা এরকম নরম নরম তুলতুলে নর্মাল পরোটা আর কি বলো, খুব ভালোবাসি খেতে। আর দেখো, একদমই সামান্য তেলে খাই, তো খুব একটা অসুবিধা হয় না, এর থেকে বেশি তেল দিয়ে রান্না বান্না হয়। ছোট থেকে যে খাবারটা খেয়ে তুমি বড় হয়েছো, তুমি কখনোই সেই খাবারের মধ্যে কোনো আনহেলদি জিনিস পাবে না। কেউ কেউ সকালবেলা ভাত খায় জলখাবারে, আমি সেই যখন স্কুলে যেতাম কোনো ক্রমে গিলতাম আর কি। আমি একদম সকালবেলা ভাত খেতে কোনো দিন পছন্দ করি না। হয়তো তোমরা কোনো দিন আমার ব্লগে দেখোনি আমি সকালবেলা ভাত খেয়েছি, আর আমার ছেলেটাও হয়েছে সেরকম। কোনো দিন সকালবেলা ওকে আমি ভাত খাওয়াতে পারি না, খুব হালকা ফুলকা খাবার খায়, তোমরা জানোই সবটা। তো এই জন্য টিফিনে আমি একটুখানি ভারী খাবার দেওয়ার চেষ্টা করি, এমনিতেও ওরা মিলেঝুলে খায় সবাই সবার খাবারটা। আর ওই জন্য অল্প অল্প তেলে ওকে পরোটা করে দিই। আমরা যদিও ব্রেকফাস্টে রুটি খাবো। আর গতকাল আমি বানিয়েছিলাম বাটার পনির মশালা, সেই রেসিপিও তোমাদের সাথে শেয়ার করা আছে, কীভাবে অল্প তেল মশলা আমি বাটার পনির মশালাটা বানাই ভীষণ টেস্টি করে। সেই রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, যদিও কালকে শ্যুট করা হয়নি, ওই জন্য তোমরা লাস্ট দিন কোনো ব্লগ পাওনি, মানে গতকাল কোনো ব্লগ তোমরা পাওনি। তো এই যে দুটো পরোটা ভালো করে ভেজে নিয়েছি,
সুন্দর একদম, দেখছো তো কতটা নরম হয়েছে, কোনো অ্যাঙ্গেল থেকে শক্ত না। আর একটাই যে র্যাপিং পেপারে ভালো করে মুড়িয়ে দিলাম, এটা অনেকক্ষণ নরম তো থাকেই পরোটাটা, প্লাস একটু না হালকা গরম গরমও থাকে। আর তার সাথে একটু বাটার পানির মশালা ওই 4 পিস মতন দিয়ে দিয়েছিলাম। যদিও ও আমাকে বারণ করেছিল, এমনকি এসেও বলেছে কেন তুমি পনিরটা দিলে, ওই যে জল জল মতন কেটে যায় না, যদিও আমি গরম করেই দিয়েছিলাম, আর গরম করলে আরও বেশি জল জল মতন কেটে যায়, ও সেটা একদম পছন্দ করে না, হাতে গ্রেভি লেগে যাবে। যদিও দেখো আমি এই যে টিস্যু পেপার, সব সময় আমার ঘরে তোমরা আর কিছু পাও না পাও, টিস্যু পেপার পাবে, র্যাপিং পেপার পাবে, এইগুলো আমি সযত্নে রাখি। আর চেষ্টা করি এগুলো সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে, আমার নিজেরই একটা ভালো লাগা তৈরি হয় এর মধ্যে। তো টিফিন বক্সটা খুবই ছোট হলেও মোটামুটি খাবারগুলো ধরে যায়। একটা চামচ দিয়ে দিলাম, আর একটা এক্সট্রা টিস্যু পেপার দিয়ে দিলাম হাত টাত মোছার জন্য, কারণ ওদের রিসেস টাইমে ওই বাইরে থাকে তো, ওরা ক্লাসরুমে থাকতে পারে না, তো ওই হাত মোছার জন্য তো আর রুমাল নিয়ে বেরোলে হারিয়ে ফেলে, ওই জন্য বলে মা টিস্যু পেপার দিয়ে দেবে, তো এই জন্য আমি এই বক্সে একটা টিস্যু পেপার দিয়ে দিই। আর এই যে এখন ওকে ছাতু দেবো, ছাতুর সাথে আজকাল মুড়ি খেতে চায় না, ওকে ওই শরবত মতন করে দিতে হয়। এইটুকু কোনো ক্রমে গেলে, মানে 7:45 তাকে বাড়ি থেকে বেরোতে হবে, সে ঘুম থেকে যদি এখন 7:25 ওঠে, সে কি খেয়ে যাবে? তার আগে তাকে তুললেই তার মানে হবে না, তাকে ঠিক 7:25 থেকেই ডাকতে হয় আর কি। তারপরে সব রেডি থাকে, ও ঝটাপট করে বেরিয়ে যায়। আর এই যে ধনেটা বললাম না আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এইটা এই মাটিতে ভালো করে ছড়িয়ে দেবো। বেশ কিছু গাঁদা ফুল শাশুড়ি মা নিয়ে মানে যে গাছগুলো নিয়ে এসেছিলেন আর কি, হলো। তারপর আর এখন তো আর গাঁদা ফুলের সিজন চলেও যাচ্ছে, আর হবেও না, তো নষ্ট হয়ে গেছে। ওই জন্য এখানে আমি ওই এই বুদ্ধিটা আমাকে রীতা দিয়ে দিয়েছে, যে তুমি তো একটু ধনে ভিজিয়ে রাখতে পারো, এটা আমার বুদ্ধি না, আমি সত্যিই জানতাম না জানো তো, যে এই ধনে সিডসগুলো ছড়ালেই ধনে পাতা হবে। দেখা যাক কত দূর কী হয়, আদৌ হয় কি হয় না। তো এখানে আমি এখন এই যে এসে গেছে আশিসবাবু, ছেলেকে স্কুলে দিয়ে বাজার টাজার সেরে এসছেন। আর না, বাজার সারেনি, বাজারও পরে যাবে। এখন আমি ওই ব্রাশ করে নিয়েছি, তারপরে ওই কাজটা সেরে নিলাম আর কি। ধনেটা দেওয়ার পর এখানে আমি একটু ময়শ্চারাইজার আর টোনার এগুলো অ্যাপ্লাই করব। কোনোভাবেই এগুলোতে ফাঁকি দিই না, স্কিনটা যতটা সম্ভব খুব মানে যত্নে রাখার এখন চেষ্টা করি। আর এই যে চিয়া সিডটা খাবো এখন, রেগুলারই মোটামুটি চিয়া সিড খাচ্ছি, অল্টারনেট করে খাবো। এরপর বিভিন্ন জল আমি তোমাদের সাথে শেয়ার করব, এগুলো আমাদের শরীরে ডিটক্সের কাজ করে। সারাদিনে যাই হাবিজাবি খাই না কেন, শরীরটাকে ডিটক্স করা ভীষণ দরকার। আর আশিসকেও দিলাম উষ্ণ গরম জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখা চিয়া সিড দিয়ে দুজনে পান করলাম। আর ওদিকে আমি অলরেডি চা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এসেছিলাম, কারণ চাটা একটু না ভিজলে ঠিক করা হয় না। আমি জানো তো টাটা টি গোল্ডও দিই অল্প করে, আর অল্প দার্জিলিং চা দিই, দার্জিলিং টিটা দিই, তাহলে ওই কড়াটাও হয় আর কালারটাও সুন্দর আসে। তার সাথে দুটো ওটসের বিস্কিট খাই, আর আশিসের জন্য দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট, ও ওটসের বিস্কিট খেতে পছন্দ করে না। তো এই হলো সকালের দিকের আমার কাজ। তার মাঝখানে তো টুকটাক এদিক ওদিক গোছানো টোছানো করতেই আছি। তো চা খাওয়ার পর সোজা চলে আসবো, বিছানাটা আগেই হয়ে যায়, প্রত্যেক দিন চা খাওয়ার আগেই আমার বিছানা হয়ে যায়, এক এক দিন তো এরকম হতেই পারে। তোমরা আমার এভরিডের যে রুটিন সেটা দেখতে ভীষণ পছন্দ করো, আমিও ভালোবাসি সেই রুটিনগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো এখনও পর্যন্ত হালকা হালকা ঠান্ডা আছে, কিন্তু যাই হোক, এটা করে স্নানে চলে যাব। আজকে 9টার মধ্যে স্নান সেরে পুজোয় বসে পড়েছিলাম। আর বিশ্বাস করো, আমি না জীবনের সবথেকে কিছু কিছু কাজ থাকে না, যে ভালো কাজ করেছি, এমন থাকে না যে হ্যাঁ এটার জন্য আমি নিজেকে বাহবা দিতে পারি। আমি একটা জিনিস নিয়ে ভীষণ খুশি, সেটা হচ্ছে আমার ঠাকুরের জায়গাটা ওপরে করা। এটা আমার জীবনে মনে থাকবে যতদিন আমি বাঁচবো, যে এটা আমার একটা ভালো সিদ্ধান্ত ছিল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরে গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং চরাচরং তৎপদং দর্শিতং তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনো শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং। আমাদের কাছে আমাদের ঘরই মন্দির,
তো সেই ঘর এবং সেই ঘরের চারপাশ যদি আমরা সুন্দর রাখি, সেখানে তো ঈশ্বরের বাস হবেই, তাই না? এইটা আমি অনেক দিন ধরেই তোমাদেরকে এই কথাটা বলবো ভাবছিলাম। যেমন আমরা ঠাকুরের ঘর, ঠাকুরের আসন সুন্দর পরিষ্কার রাখি, আমাদের ঘরদোরও যদি সুন্দর থাকে, পবিত্র থাকে, কি ভালো লাগে না? যাদের আলাদা ঠাকুর ঘর আছে, যেমন আমার এখন ধরো এই বারান্দাটাই তো ঠাকুর ঘর। যখন সকালবেলা দরজা খুলে বাইরের দিকটা আসে, কি ভালো একটা সুন্দর গন্ধ বেরোয়। আসলে ধূপকাঠি দিতেও অদ্ভুত একটা পবিত্র গন্ধ বেরোয়, যেটা আমার ঘরে পাওয়া যায় না। তো তখন না মনটা অদ্ভুত সুন্দর হয়ে যায়, ভীষণ ভালো লাগে, ভীষণ নিজেকে মনে হয় আমি আমার এই জীবনটা ধন্য। তো এই মহাদেবকে স্নান টান সকালবেলা করানোর থাকে, সেই সমস্ত করে জল টলগুলো আর কি রাখা এখানে খুব সুবিধা হয়েছে। বিশ্বাস করো, আমি ওপর দিকে ঠাকুরকে শিফট করে এত ভালো করেছি, এই জায়গাটাও খুব ভালোভাবে ব্যবহার করতে পারি, আমার কোনো রকম অসুবিধা হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন তুলসী গাছেও জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ধূপবাতি পুরো ঘরে ভালো করে ঠাকুরের গান গেয়ে সারা ঘরে একটা পবিত্রতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এগুলো সবই আমি নিজের মন থেকে করি, কেউ বলে দেয়নি, কেউ শিখিয়ে দেয়নি। তো তারপরে না ওই রীতাদি করে গেছিলো। রীতাদি যখন আসে তার আগে আগে আমি কার্পেট ঝেড়ে ভালো করে ঝেড়ে তুলে রাখি, মোড়া তুলে রাখি, রান্নাঘরে যা যা টুল থাকে, ব্যাগ থাকে, সব তুলে রাখি। কারণ আমি চাই না যে কোনো জায়গাটা ফাঁকা দিয়ে না মুছে বেরিয়ে যাক, কারণ এগুলো আমি করে রাখলে ওই জায়গাটা সে পরিষ্কার করে দেবে। আর বলাই থাকে সপ্তাহে একদিন খাটের তলায় তুমি না ঢুকতে পারো, আমি ঢুকবো। তো এই জন্য বিছানার ওপর সব তোলা ছিল, জামা কাপড় মানে এই টুলের ওপরই ছিল, সেগুলো আবার রাখা হয়েছে বলে লণ্ডভণ্ড হয়ে গেছে, সেগুলোকে আবার ভাঁজ করলাম, করে সব একদম জায়গা মতন সুন্দর করে গুছিয়ে রাখবো। ছোটো জায়গা হোক, কিন্তু পরিপাটি থাকলে নিজেদের ভালো লাগে। হয়ে গেল বিছানার ওপরে, এখন আরও টুকিটাকি কিছু আছে, এগুলোই এখন গোছাবো। আর আজকের রান্না কি হবে জানো? মাটন। আশিস মাটন নিয়ে এসেছে, আমি বারণই করেছিলাম। যদি আমরা খেয়েছি, সেই যে শর্মিষ্ঠারা এসেছিলো না আমরা ঘুরে আসার পর, সেই তখন হয়েছিল, আবার এই আজকে নিয়ে এসেছে। যদিও আমার চিকেনটাই ভালো লাগে খেতে, তো আমি চিকেন আনতে বলেছিলাম, ইচ্ছা ছিল মরিচ চিকেন বানাবো, কিন্তু বললো না, অনেক দিন ধরে ছেলে মাটন খেতে চাইছে, তো মাটন নিয়ে আসবো। তো ওটা ধোয়ার আগে টুকিটাকি কিছু আমাদের খাবার বাসন ছিল। বললাম না গতকাল পনির বানিয়েছিলাম, তো রুটি করে নিয়েছিলাম, পনির আর কলা, এই ছিল আমাদের আজকের ব্রেকফাস্টে। তো যেইটুকু বাসন ছিল সেগুলোকেও ধুয়ে মেজে রেখে দিলাম, কারণ বেশি জমে গেলে সেই তো আমাকেই মাজতে হয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি বেসিন ফাঁকা করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে মাটনটা এখন ভালো করে ধোবো। অনেকে বলে মাংস নাকি ভালো বেশি ধুতে নেই, বিশেষ করে মাটন নাকি ভালো করে তারা মানে দোকানেই নাকি ভালো করে ধুয়ে দেয়, কিন্তু তা বললে তো হবে না, দরকার পড়ে আমি 50 বার ধোবো। বলে মাংস ধুলে হয় সিঠা আর মাছ ধুলে হয় মিঠা, কিন্তু আমার সিঠা হোক মাংস ছিবড়া হয়ে যাক, তারপরেও আমি অন্তত মানে 4-5 বার তো 5-6 বার তো ধোবো, যতক্ষণ না সাদা জলটা বেরোচ্ছে। আর খাসির মাংসে না একটা আলাদা গন্ধ থাকে, তাই জন্য কোনো রকম ভিনিগার দেওয়ার প্রয়োজন পড়ে না, ভিনিগারে চুবিয়ে রাখার কোনো দরকার নেই। চিকেনটা একটা আষ্টে গন্ধ হয়, সেই জন্য ভিনিগারে চুবিয়ে রাখলে সে আষ্টে গন্ধটা হয় না। আর এই যে রেওয়াজি ঘাসি নিয়ে এসেছিলো, বেশ ভালোই মাটনটা এনেছিল, ভালো করে ধুয়ে এখন এটাকে জল ঝরাবার জন্য আমি ঝাঁঝরির মধ্যে করে রেখে দেবো, যাতে যতটা সম্ভব জল এখান থেকে রিলিজ হয়ে যায়। আজকে মাটন রেসিপিটা তোমাদের শেয়ার করছি, যদি সেম প্রসেসে ধৈর্য ধরে মাটনটা রান্না করো, খুব অল্প সামান্য জিনিসেই, আমি বলবো তোমাদের অন্য রকম লাগবে এবং ভীষণ ভালো লাগবে। সচরাচর এইভাবেই হয়তো তোমরাও করে থাকো। তো আমি তো খুব বেশি আদা রসুন বেটে ফ্রিজে রেখে দিই না, আমি অল্প অল্প করেই বাটি, মানে ধরো 1 দিন কি 2 দিন হলো, তো তাই জন্য ডিপ ফ্রিজে রাখবার প্রয়োজনও হয় না, নর্মাল ফ্রিজেই থাকে। তো পুরোটাই দিয়ে দিলাম, আর তার সাথে বেশ কিছুটা টক দই দিলাম, হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি প্রায় 2-2.5 চামচ, আর জিরের গুঁড়ো দেবো হাফ থেকে এই 1 চামচ মতন ধরো, দিয়ে এখন এটাকে খুব ভালো করে মাখাবো একদম ডলে ডলে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পরে দেবো, এখানে কিন্তু নুনও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, টক দই তো দিয়েইছি, তার সাথে সাথে কিন্তু আমি টমেটোও দেবো, বলে মাংসে নাকি টক দইয়ের থেকেও টমেটো দিলে স্বাদ বাড়ে। আগে জানতাম মাংসে দই দিলে স্বাদ বাড়ে, কিন্তু এখন বিভিন্ন বই পড়তে পড়তে, রেসিপিগুলো দেখতে দেখতে এই কথাগুলো শিখেছি এবং দেখলাম হ্যাঁ সত্যিই হয়তো তাই। তো নুন আর হলুদ সহযোগে মাংসের আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ মাটনে আলু দেবো না তা হতে পারে না। তো খুব শান্ত মনে আজকে রান্নাটা করেছি, আর দেখেছি যেদিন তাড়াহুড়ো না করে শান্ত মনে রান্না করি, রান্নাটা সত্যিই ভালো হয়। তো গরম তেলের মধ্যেই 2-3টে তেজপাতা দিয়ে দিলাম, যাতে তেজপাতার একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপর কিছুক্ষণ বাদে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি।
তোমাদের ছোট্ট একটা টিপস দিই, ছোট্ট, হয়তো অনেকেই জানো, কারণ আমাকে কমেন্টেও অনেকে বলতো যে পেঁয়াজ কাটলে অনেক সময় চোখ জ্বালা করে না, একটু টাইম নিয়ে যদি পেঁয়াজটা জলে ভিজিয়ে রাখা যায়, সঙ্গে সঙ্গে করলে কিন্তু হবে না, মোটামুটি 15-20 মিনিট তোমাকে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে, মানে দুফালা করে, পেঁয়াজের খোসাও ছাড়া তখন দুফালা করে ভিজিয়ে রাখো, তোমার চোখ একদম জ্বলবে না। আমি কতটা পেঁয়াজ কাটলাম, এখন আর কিছুটা বাকি আছে, একটু কেটে নিই, একটুও চোখ জ্বলবে না, চোখ দিয়ে জল পড়বে না, কিচ্ছু হবে না। কিন্তু অনেক সময় হয় তাড়াহুড়োতে আমরা করতে পারি না, তখন জ্বলবে, কিছু করার নেই। আমার তো প্রচন্ড চোখ থেকে জল পড়ে, ভীষণ কষ্ট হয় আমার। এতদিন কাটছি পেঁয়াজ, এতদিন ধরে রান্না করছি, তাও আমার এই স্বভাবটা গেল না। পেঁয়াজটা ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, যার ফলে কি পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে। আর তারপর টমেটোটা দিয়েও কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করেছি, তাতে টমেটোটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে গেছে। পেঁয়াজ আর টমেটো যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু মাংসটা অ্যাড করব না। আর আমি কোনো রকম গরম মশলা কিন্তু খাসির মাংসের মধ্যে ফোড়ন দিই না, লাস্টে একটুখানি গরম মশলা অ্যাড করি। আর ওই দিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, অল্প ছিল, একদম অল্প ছিল ফ্রিজে উচ্ছে, তো যে কটা ছিল আমি সে কটা একটু ভেজে নিয়েছি। অনেকেই আমাকে কমেন্ট করতো আগে, তোমরা মাংস করলেই উচ্ছে কুমড়ো ভাজো কেন? অ্যাকচুয়ালি এটা আমার না শ্বশুরবাড়িতে দেখি, যেখানে যখনই মাংস হয় তার সাথে উচ্ছে আলু ভাজা হয়। আমি আবার কুমড়োটা নতুন সংযোজন করেছি, আমার আবার উচ্ছে আলুর থেকে উচ্ছে কুমড়ো ভাজাটা বেশি ভালো লাগে। আর আলু আমি যতটা সম্ভব কম খাবার, মানে ঘরে করবারই কম চেষ্টা করি। কিছু কিছু তরকারিতে তো আলু দিতেই হয়, সেক্ষেত্রে হয়তো একটা দিলাম, সবজিগুলো বেশি দিলাম। এরপরে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, আর হাই ফ্লেমে এখন কষাবো। এদিকে মাংসটাও হচ্ছে, আর ওই দিকে আমি উচ্ছে কুমড়োটা অলরেডি ভেজে নিয়েছি, আরও এক পদ করব। অনেকেই বলে মাংস করলে আবার 1000 পদ করতে নেই, কিন্তু আমাদের বলে নিয়ম আছে যে এক পদে কিন্তু খেতে নেই, অন্তত 2 পদ। তো এখানে উচ্ছে কুমড়ো ভাজা, সত্যি কথা বলতে কি মাংস খেলে তার সাথে যদি কোনো সবজি না খাই না, ওই মাংস আর হজম হতে চায় না। তো সেই জন্য আমি একটু সবজিটা অন্তত রাখবার চেষ্টা করি বেশি করে। আর এদিকে মানে সেদ্ধ করেছিলাম, এটা হচ্ছে শিম আর আলু, ভাতে দিয়ে দেওয়া যেত কিন্তু সেদ্ধ ওঠাতে খুব সমস্যা। দেখো মাংসের কত জল বেরিয়ে গেছে, এই ঢেকে ঢেকে অল্প আছে যখন রান্না করছিলাম তখনই কিন্তু মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আর এই আস্তে আস্তে ধিমে আছে মাংসটা ঢেকে ঢেকে রান্না হবে, আর তখনই কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ বাদে, মিনিমাম 20 থেকে 25 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দেখলাম বেশ তেল রিলিজ করেছে, কিন্তু এখনও মাংসের জল আছে। আমি অনেকটা আগে দেখতাম যে মাংসের জলের মধ্যেই ঝোল রান্না করে দিত, কিন্তু সেটা তো মাংসের ভেতরের জল, তাই সেই জলটাকে ভালো করে ঢেকে শুকোতে হয়, তারপরে জল অ্যাড করতে হয়। তো এখন দেখলে তো কতটা মানে তেল ছেড়ে গেছিলো, আরও সেটাকে টানিয়ে ভালো করে কষিয়ে এখন প্রেশার কুকারে এটাকে দেবো। বেশি না, মোটামুটি 5 থেকে 5টা মতন সিটি দিলাম, আর আলুগুলো এর সাথে ওই ভেজে রাখা যে আলু সেটা দিয়ে দিয়েছিলাম। তো প্রেশারে দেওয়ার পর আমি ওই মোটামুটি 1.5 কাপ মতন জল দিয়েছি। এখন ওই এটাকে ভালো করে ফুটিয়ে গরম করব। কোনোভাবেই কিন্তু মাংসের ঝোলে বা মাছের ঝোল বলো, যেগুলো গ্রেভি জাতীয় হয়, কাঁচা জল কোনোভাবেই কিন্তু দেবো না, তাহলে ওই যে এত খাটনি করে রান্না করলাম সেটা সব স্বাদ একদম জলে চলে যাবে। তো এরপরে এটাকে অ্যাড করে দিলাম। আমরা অনেক সময় ভাবি না, এত সুন্দর করে রান্না করলাম, রান্নাটা কেন এরকম হয়ে গেল? তো এর কারণ হচ্ছে এটাই। আর একটু নুনটা কম লাগছিল, নুন দিলাম, আর সামান্য গরম মশলা, ব্যাস। তারপরে যখন প্রেশার কুকারটা দেবো, মানে এটা কুক হওয়ার জন্য দেবো, ঢাকনাটা অবশ্যই চেক করে নেব। এই ছোট ছোট সেফটিগুলোও কিন্তু আমি দেখাই, রাতে যেমন সিলিন্ডার অফ করি, প্রেশার কুকার চেক করি। যাই হোক, চলো আয়ুষ্মানকে স্কুল থেকে আনতে যেতে হবে। চশমা কই বাবাই তোমার? আজকে আমাদের কুদঘাট বাজারটা না বন্ধ ছিল, যার জন্য বাজারে কিচ্ছু বসেনি। ইচ্ছে ছিল টুকিটাকি একটু লেবু টেবু নেবো, কিন্তু একদম ফাঁকা ছিল রাস্তাঘাট। আর এই যে এই বায়না ওই বায়না, এটা কিনে দাও মা, ওটা কিনে দাও মা, এই খাবো ওই খাবো, ওইসব ওকে বোঝাতে বোঝাতে নিয়ে আসতে হয়। আর দেখলে তো মাংসের কালারটা কি সুন্দর এসছে। আমি এসেই প্রেশার কুকার থেকে রিলিজ করে দিয়ে কড়াইতে ঢেলে দিয়েছি পুরো মাংসটা।
তারপরে এখানে আমি আর আয়ুষ্মান এখন খেতে বসবো। আশিস কাজ থেকে আসতে ওর দেরি হবে, ওর খেতে খেতে রোজই 4টে বেজে যায়। কিন্তু আমি সত্যি বলতে এখন আর ওর জন্য ওয়েট করি না। ও নিজেই বলে, বিশেষ করে এই ধরনের রান্নাবান্নাগুলো হলে আমার হজম হতে বেশ সময় লাগে, সেই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর যেদিন দেখি ও আসবে আর একটু তাড়াতাড়ি, আমি সেদিন অপেক্ষা করে যাই। আর আমার হাজব্যান্ডও বলে যে আমার যেদিন তাড়া থাকে আমি তো আগে খেয়েই নিই, তাই তোমার যখন খিদে পাবে তুমিও খেয়ে নেবে। তো এই যে আজকে দেখো রেসিপিগুলো, উচ্ছে কুমড়ো ভাজা, শিম ভাতে, তেঁতোর ডাল আর মাটন। আজকের মতন ব্লগটা শেষ করলাম, টাটা।